2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। 15% কর দিলেই বৈধ কালো টাকা 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বিশেষ বরাদ্দ 2,000 কোটি টাকা। চাল, গম ও ভোজ্য তেল সহ 30 পণ্যের উচ্চ কর কমানোর প্রস্তাব। বাড়ছে ইলেকট্রনিক্স পণ্য, পানি ও সিগারেটের দাম। বেনজিরের আবেদনে সাড়া দিল দুদক, তারিখ পরিবর্তন করে আগামী 23 জুন তলব। জব্দকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করলেন আদালত। এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস অবস্থা বিজেপির, নানা ফর্দ শরিকদের। পানি সম্পাদক, গ্রামোন্নয়ন চান নীতিশ নাইডু। মোদির শপথে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বাজেটের খবর। দু 2024-25 অর্থ বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই প্রথমবারের মতো সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ব্যয় মেটাতে সরকার 5,41,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছেন। এরপরও ঘাটতি 2,56,000 কোটি টাকা, যা দেশি বিদেশি ঋণ থেকে যোগান দেওয়া হবে। সানবির উপলের রিপোর্টে দেখব বিস্তারিত। দেশের 53তম আর আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ব্রিফকেস হাতে বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। শুরু হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 82,582 কোটি টাকা বেশি। বাজেট বাস্তবায়নে 5,41,000 কোটি টাকার রাজস্ব আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে 4,80,000 কোটি টাকা। এরপরও ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে পুরোটাই যোগান দেওয়া হবে দেশি বিদেশি ঋণ থেকে। অন্যদিকে ঋণের সুদ বাবদ আগামী অর্থ বছরে খরচ করা হবে 1,13,000 কোটি টাকা। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা। পণ্যমূল্যের লাগাম টেনে ধরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখতে চায় সরকার। অর্থনীতির চাকা ঘুরিয়ে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয় 6.75%। কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী 2024-25 অর্থ বছরে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বরাদ্দের হিস্সায় এবারও পরিবহন ও যোগাযোগ খাত এগিয়ে। নিম্ন স্তরের মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বলয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাড়ছে বরাদ্দ। আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার পর অধিবেশন শেষে পাশ করা হবে 2024-25 অর্থ বছরের চূড়ান্ত আয় ব্যয়ের খতিয়ান। বৈশ্বিক সংকট আর অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেই আরও একটি বাজেট। নতুন এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রত্যাশা জনগণের করের টাকার এই বাজেট বরাদ্দের অপচয় রোধ করে যেন সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করা হয়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বাজেট অধিবেশনে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা সেখানে দেবাশিস রায় নয়, আছেন ফারুক ভাই রবিন। আমরা যাচ্ছি সহকর্মী রবিনের কাছে।
নতুন বাজেট ঘোষণা হওয়ার পরে কিন্তু যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু যে বঙ্গবন্ধু এভিনিউতে কিছুক্ষণ পরপরই তারা ধাপে ধাপে মিছিল করছেন এবং সেই মিছিলের মাধ্যমে তারা কিন্তু যে নতুন অর্থ বছরের যে বাজেট সেটিকে তারা স্বাগত জানাচ্ছেন এবং এই মিছিলের মাধ্যমে তারা আসলে যে বার্তা দিচ্ছেন যে তার মাধ্যমে তারা যে কথাটি বলছেন যে এই বাজেটটি মূলত যে গণবান্ধব হয়েছে, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এবং এর মধ্য দিয়ে মানে সরকার সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি পূরণ করতে পেরেছে। এবং এখানে কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি তাহলে কিছুক্ষণ পরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু যে এই মিছিলগুলো আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছিলাম এই বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে যুবলীগের একটি মিছিল কিন্তু মানে এই পুরো এলাকা 0 পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়েছে। এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু যে এই বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা মিছিল করছেন এবং এখনো কিন্তু যে ধাপে ধাপে বিভিন্ন প্রান্ত থেকে আসলে যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং যেটি জানানো হয়েছে যে কিছুক্ষণ পরে মানে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে একটি মিছিল করা হবে এবং নেতাকর্মীরা যে কথাটি বলছেন যে এই নানামুখী চ্যালেঞ্জের এই সময়ে বা নানামুখী চ্যালেঞ্জের এই বাস্তবতায় মানুষের যে নানা ধরনের প্রত্যাশা ছিল, মানুষের যে নানামুখী আকাঙ্ক্ষা ছিল সেই সবগুলো প্রতিফলিত হয়েছে, সেসব আকাঙ্ক্ষা সেটি কিন্তু যে প্রতিফলিত হয়েছে এই বাজেটের মাধ্যমে এবং এতে যে গণমুখী সরকার যে গণমুখী এবং যে সরকার যে জনবান্ধব সেটি প্রতিফলিত হয়েছে এই বাজেটের মাধ্যমে এমনটাই কিন্তু যে এই নেতাকর্মীরা বলছেন এবং পাশাপাশি তারা যেটি প্রত্যাশা করছেন যে ঘোষিত বাজেট যেটি মানে ঘোষণা করা হয়েছে সেই বাজেটের পথ ধরেই কিন্তু যে অর্থনীতির পথে আরও মজবুত হবে বাংলাদেশ এবং যে নানা ধরনের যে উন্নয়ন সমৃদ্ধি কিংবা যে অগ্রগতি সে পথ আগামীতে আরও সুগম হবে এবং যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিংবা যে সমৃদ্ধিময় বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে রূপরেখা প্রণয়ন করা হয়েছে বা ভিশন 20 রূপকল্প 2041 যে ঘোষণা করা হয়েছে সেটির ভিত্তি গড়ে দেবে এই বাজেট এমনটাই কিন্তু যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। পরবর্তীতে নিশ্চয়ই আরও খবরাখবর আমরা জানিয়ে দেব। আমরা সরাসরি ছিলাম বঙ্গবন্ধু এভিনিউতে, যেখানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করছিলেন। আর সে খবরের সর্বশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। এদিকে বাজেট অধিবেশনের বিস্তারিত জানাতে একটু আগে আমরা যেমন বলছিলাম যে জাতীয় সংসদে আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা এবার যাচ্ছি দেবাশিসের কাছে। মূলত 2024-25 অর্থ বছরের এটি একটি যে বাজেটটি উত্থাপন করা হলো সেই বাজেট কিন্তু আসলে আজকে প্রথম দিন এবং এই বাজেটের উত্থাপনের মধ্য দিয়েই কিন্তু আসলে নতুন বছরের একটি আর্থিক আয় ব্যয়ের যে খতিয়ান অর্থাৎ রাষ্ট্রীয় আয় ব্যয়ের যে খতিয়ান সেই খতিয়ান একটি প্রক্ষেপণ তুলে ধরা হয়েছে প্রস্তাবনা আকারে। সেটি অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী সেটি উত্থাপন করেছেন এবং সেটির উপরে দীর্ঘ 2 ঘন্টা কিন্তু উদ্বোধনী সেশনের আলোচনা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করছি যে একে একে সংসদ সদস্য যারা রয়েছেন, আইন প্রণেতা যারা রয়েছেন, একই সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক তারা সংসদ ভবনের অধিবেশন কক্ষ থেকে বের হয়ে আসছেন এবং আমরা তাদের সঙ্গে যতটুকু আমরা জানতে পেরেছি তাদের সঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি। তারা প্রতিক্রিয়া এরই মধ্যে আমরা প্রতিক্রিয়া পেয়েছি ওবায়দুল কাদেরের, যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। তিনি বলেছেন যে এই বাজেট আওয়ামী লীগের একটি অন্যতম শ্রেষ্ঠ বাজেট হতে চলেছে এবং এই বাজেটটি নিঃসন্দেহে আগামী দিনের জন্য যে আসলে যে পরিস্থিতি দেশের সংকট উত্তরণে সেই সংকট উত্তরণে ভূমিকা রাখবে। এর পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ একটি তথ্য গণমাধ্যমের সঙ্গে প্রশ্নের উত্তরে বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাবার কথা সেটি সেই শিডিউলে কিন্তু সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল যাবার কথা ছিল দিল্লিতে, সেটি পরিবর্তন করে সেটি আগামী শনিবার করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। এর পাশাপাশি রাশেদ খান মেনন, তিনিও বাম নেতা, তিনিও বাম দলের প্রতিনিধিত্ব করেন জাতীয় সংসদে, কিন্তু জোটগতভাবে 14 দলীয় জোট থেকেই তিনি সংসদে রয়েছেন। সেই জায়গাটি থেকে কিন্তু তিনি অভিযোগ করেছেন এই বাজেটে সন্তুষ্ট হবার মতো তেমন কোনো উপাদান তিনি পাননি। একই সঙ্গে সঙ্গে এখন যে সংকটের পরিস্থিতি চলছে, যে আর্থিক
আর্থিক একটি অচলাবস্থার মতো শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কার মধ্যে জনগণ খুব একটা স্বস্তিতে থাকবে বলে এই বাজেট খুব একটা স্বস্তি দিতে পারবে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে শর্ত বেঁধে দেওয়া হয়েছিল সেই শর্ত ছাড়া এই বাজেট প্রণয়ন এবং এই বাজেট বাস্তবায়ন দুটোর আসলে কোনোটিই সম্ভব হবে না। রাশেদ খান মেননের মন্তব্য কিন্তু তেমনই। এর পাশাপাশি সালমান এফ রহমান সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তিনিও মন্তব্য করেছেন যে এই বাজেটটি স্বাভাবিকভাবেই হয়তোবা যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে দেশের অর্থনীতি যেমন এগোবে, একই সঙ্গে সঙ্গে গণমানুষের কষ্ট অর্থাৎ আর্থিক কষ্ট কিছুটা লাঘব হবে। এর পাশাপাশি কথা বলেছেন আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরও যারা সংসদ সদস্য রয়েছেন সরকার দলীয়, তারাও মন্তব্য করেছেন এবং তাদের সবারই একটাই কথা যে এই বাজেটটি গণমুখী হয়েছে এবং এই বাজেটটির পূর্ণ বাস্তবায়নই এখন মূল চ্যালেঞ্জ। এর পাশাপাশি আপনারা জানেন যে বৈশ্বিকভাবে যে আর্থিক একটি অচলাবস্থার পরিস্থিতি চলছে, যুদ্ধ এবং করোনা পরবর্তী বা মহামারী পরবর্তী যে বৈশ্বিক অচলাবস্থা, সেটির মধ্যে কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে প্রণোদনা এবং একই সঙ্গে সঙ্গে রাজস্ব, এই দুইয়ের মধ্যে ব্যালেন্স বা এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য কিভাবে করা হবে সেটি কিন্তু এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সংসদ থেকে সবশেষ তথ্য। বাজেট অধিবেশনে বিস্তারিত, বিশেষ করে সংসদ নেতাদের প্রতিক্রিয়া কি সে বিষয়ে নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিসে। আমরা সরাসরি ছিলাম জাতীয় সংসদ ভবনে। আসছে বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কমেছে চাল, গম ও ভোজ্য তেল সহ অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসে কর। খরচ কমছে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসায়ও। বাড়ছে নির্মাণ কাজে ব্যবহৃত ইট, এলইডি বাল্ব, ফ্রিজ, এসি এবং সিগারেটের দাম। কর বাড়ানোর প্রস্তাবে মোবাইল আর সিম কার্ড কেনায় বাড়তি অর্থ গুনতে হবে সাধারণ মানুষকে। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হচ্ছে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে ইটের ওপর কর হার 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান? এখানেও 5% ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে 15%। তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন? এখানেও গুনতে হবে 7.5% ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে? 7.5% ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে। ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ। গলা ভেজাতে জুস খেতে দিতে হবে 15% ভ্যাট। আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই। আইসক্রিমে 10 আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে 30%। এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন? তাতেও পকেট পুড়বে আপনার, কারণ বাজেটে বেড়েছে তামাকজাত এই পণ্যের দাম। সংসারের জটিল হিসাব নিকাশ সরিয়ে পরিবার নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে যাবেন? 7.5%-এর পরিবর্তে 15% ভ্যাট দিতে হবে আপনাকে। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন? সিম কার্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে 300 টাকা। কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে আপনার। তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে, কারণ পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল সহ অতি প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে, ফলে কমবে দাম। এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ চা খেয়ে চাঙা হতে পারেন আপনি, কারণ গুঁড়া দুধ আমদানিতে 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপ আমদানিতে কর হার 31% থেকে কমিয়ে 20% করা হয়েছে। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এ কারণে কমবে ডায়ালাইসিস খরচ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শুভ খান। আমরা যাচ্ছি শুভর কাছে। শুভ, আমরা বাজেট নিয়ে অনেকগুলো রিপোর্ট দেখছিলাম এবং আমরা দেখলাম যে নতুন অর্থমন্ত্রীর প্রথমবারের মতো বাজেট, এবং বলা হচ্ছে ইতিহাসের আগে যেই বাজেট ছিল প্রতিবারই আমরা কিন্তু করি, সেই হিসেবে এবার সংখ্যার বিচারে সবচেয়ে বড় বাজেট। তারপর যদি একটু আসি আমরা, যে প্রবৃদ্ধির একটা হিসেব থাকে, মূল্যস্ফীতির একটা হিসেব থাকে, বাজেটের আকার সব মিলে যদি পরিসংখ্যানগত তথ্যের বিচারে একটু বিশ্লেষণ করেন।
আচ্ছা, আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, আসলে এটা ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, সেটি ঠিক আছে, কিন্তু যদি আপনি আমাদের প্রতি বছর বাজেট যে প্রবৃদ্ধির হার সেটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটি খুব বেশি বড় বাজেটটা, এবং অর্থমন্ত্রী নিজেও কিন্তু সেটি বলেছেন যে কাটছাট করা হয়েছে বাজেটে। তারপরে আমরা একটু বাজেটের যদি আকার একটু আমরা যদি দেখি যে এবারের অর্থ বছরে যে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু 7,97,000 কোটি টাকা, এবং এই বাজেটে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%, যেটি আমরা দেখেছি যে চলতি যে অর্থ বছর সেখানে কিন্তু 7.5% ছিল, সেটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। এই যে অর্থনীতিতে যে একটি চাপ আমরা দেখছি, ডলার সংকট থেকে শুরু করে আমদানি রপ্তানি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই চাপের একটা প্রভাব কিন্তু আমরা দেখছি যে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলনের ক্ষেত্রে কিন্তু সেটি বাজেটেও আসলে কিন্তু সেটি প্রতিফলিত হয়েছে। আমরা যদি একটু মূল্যস্ফীতির দিকে একটু তাকাই, যে মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%। সবচেয়ে সরকারের এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে কিন্তু মূল্যস্ফীতি। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের যে মূল্যস্ফীতি সেটি কিন্তু প্রায় 9-এর উপরেই কিন্তু আছে, এবং অর্থনীতি বিশ্লেষকরা এই কথাটা বলেন, কিন্তু সেই জায়গাটা আমরা পরিসংখ্যানগত যখন মন্ত্রণালয় থেকে নানা রিপোর্ট পাই সেই চিত্রটা দেখি না। সেই ক্ষেত্রে এই যে মূল্যস্ফীতি 6.5% বলা হচ্ছে, এটিও কি ধরে রাখা বা এর মধ্যে জনগণকে স্বস্তি দেওয়া কি সম্ভব হবে কিনা? এটা আসলে জনগণকে স্বস্তি দেওয়া সম্ভব, সেটি কিন্তু আমরা বাজেটেও আমরা দেখেছি। আমরা দাম বাড়া কমার ক্ষেত্রে যে চিত্রগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে চাল, ডাল, গম সহ প্রায় 27টি নিত্যপণ্যের উৎসকর কিন্তু 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। বলছিলেন শুভ প্রবৃদ্ধির কথা, সেক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু দেখি আন্তর্জাতিক নানা সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, IMFও বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে তারা কিন্তু মন্তব্য করে। সেই ক্ষেত্রে সরকারের যে হিসেব আর আন্তর্জাতিক যে সংস্থাগুলো রিপোর্ট বা বক্তব্য দেন বা তারা যে পূর্বাভাস দেন, সেটির সাথে এবার কি কোনো সাংঘর্ষিক নাকি মিল আছে? না রাবি, এখানে আসলে সরকার যেটি আসলে প্রাক্কলন করে থাকেন সেখান থেকে কিন্তু আসলে খুব বেশি যে আসলে পরিবর্তন হয় তা কিন্তু না। কারণ সরকার হয়তো বা সামান্য 19-20 সেটা হতেই পারে, কিন্তু আমরা কিন্তু প্রবৃদ্ধি অর্জনে কিন্তু বিশ্বের যে অন্যান্য দেশগুলো রয়েছে, দ্রুত বর্ধনশীল যে অর্থনীতির দেশগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু আমাদের সাথে যদি তুলনা করেন তো ভিয়েতনামের পরে কিন্তু আমরা কি থাকছি যে এই জায়গাটা আমরা ইতিবাচক ভাবধারায় এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবকাঠামো, বিশেষ করে যোগাযোগ এবং পরিবহন খাতে গত কয়েক বছর ধরে, বিশেষ করে এই সরকারের এই আমলগুলোতে কিন্তু অনেক বড় পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে পদ্মা সেতু, এবং এরপরে নানা ধরনের যোগাযোগ ব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। এবার পরিবহন এবং যোগাযোগে কি দৃষ্টি দেওয়া হলো, ইতিবাচক বা কতটুকু বাড়ানো হয়েছে? রাব্বি, আপনি যেমনটি বলেছিলেন, আমরা কিন্তু বারবারই শুনে আসছি যে পদ্মা সেতু চালু হয়ে গেলে আমাদের জিডিপিতে প্রায় 2 থেকে 2.5% পর্যন্ত যোগ হবে, এবং সেটার বাস্তবতা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। আপনি দেখেছেন যে উত্তরাঞ্চলে কিন্তু 4 লেনের কাজ কিন্তু দ্রুত গতিতে চলেছে, মাওয়া এক্সপ্রেসওয়ে হওয়ার ফলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ণ উন্নতি সেটি সাধিত হয়েছে, এবং এটির প্রভাব কিন্তু আমরা দেখেছি যে অর্থনীতিতেও কিন্তু পড়ছে। আমরা যদি এবারের বাজেটে একটু দেখি যে এবারে 2024-25 অর্থ বছরের সড়ক পরিবহন ও সেতু বিভাগের যে বাজেট সেটি প্রায় 32,042 কোটি টাকা, এবং 2023-24 অর্থ বছরে যেটি ছিল 34,062 কোটি টাকা, অর্থাৎ প্রায় 2,000 কোটি টাকার মতো আসলে কমানো হয়েছে। কিন্তু আপনি দেখেন যে তখন কিন্তু পদ্মা সেতু হচ্ছিল আরো বড় মেগা প্রজেক্ট, হ্যাঁ, এবারে কিন্তু আসলে সেই মেগা প্রজেক্টের যে একটা চাপ সেটি কিন্তু অনেকটা। সেক্ষেত্রে যোগাযোগ এবং পরিবহন খাত নিয়ে যেহেতু আলোচনা আসলাম, কয়েকদিন কিন্তু গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু ঘুরপাক খাচ্ছিল যে ঢাকার যে মেট্রো রেল, এবং জনগণ যেটিকে অনেক বেশি আশীর্বাদ হিসেবে দেখছেন, সেটি কয়েকটি জেলা সদরেও যাচ্ছে বা শহরে যাচ্ছে। সেই জায়গায় কি কোনো বিনিয়োগ করা হয়েছে কিনা এবারের বাজেটে? না, এবারে কিন্তু আসলে সেইভাবে কিন্তু বলা হয় না, কারণ বলা হয় যে এখনো বলা হয়নি, এবং সাধারণত দেখা যায় যে মেগা প্রজেক্টের নামে একটা একটা বরাদ্দ দেওয়া হয়ে থাকে। এই যে সড়ক পরিবহন এবং অবকাঠামো খাতে যে বরাদ্দ দেওয়া হয় তার কিন্তু একটা বড় অংশ ব্যয় হয় এই ধরনের মেগা প্রজেক্টগুলো। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি পদ্মা সেতু বা যমুনা রেল সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই সব ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলা হয়ে থাকে, কিন্তু অন্যান্য যে মেগা প্রজেক্টের ক্ষেত্রে সেগুলোতে কিন্তু আসলে খুব বেশি যে স্পেসিফিক করে বলা হয় সেটি কিন্তু না, কিন্তু ধরে নেওয়া হয় যে আসলে সেই মেগা প্রজেক্টগুলোকে সামনে রেখেই কিন্তু আসলে এই বরাদ্দগুলো দেওয়া হয়।
সেক্ষেত্রে পরিবহন যোগাযোগের অন্য খাতগুলো যদি একটু এক নজরে আমরা একটু দেখি যে হ্যাঁ আমরা যদি একটু দেখি রাব্বি যে রেলপথ মন্ত্রণালয় সেটি কিন্তু চলতি অর্থ বছরে 14,960 কোটি টাকা বরাদ্দ পেয়েছিল, যেটি আগামী অর্থ বছরে আমরা দেখছি যে 13,726 কোটি টাকা, এবং নৌ পরিবহনের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু যে 9,474 কোটি টাকা, সেটি কিন্তু এবার দেখছি যে 10,337 কোটি টাকা। অর্থাৎ রেলপথ মন্ত্রণালয়ের বরাদ্দ কিন্তু আপনার কমেছে, কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে সেটি কিন্তু বেড়েছে। আপনি জানেন যে ঢাকার আশপাশের যে নদীগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করে এবং সেগুলো মানুষের ব্যবহার উপযোগী বা বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য সরকার কিন্তু প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পগুলো কিন্তু আসলে বাস্তবায়ন করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। সেটির প্রতিফলন কিন্তু আমরা দেখছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ক্ষেত্রে দেখছি যে বাজেটের বরাদ্দের পরিমাণটা বেড়েছে। আমরা যদি একটু দেখি যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ক্ষেত্রে চলতি অর্থ বছরে 6,542 কোটি টাকা এবং আগামী অর্থ বছরে আমরা দেখছি যে 5,632 কোটি টাকা। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখছি যে বরাদ্দ কিন্তু কমেছে। এর একটি বড় কারণ হচ্ছে যে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের ক্ষেত্রে আপনি জানেন যে এর আগের অর্থ বছরগুলোতে কিন্তু আসলে থার্ড টার্মিনালের কাজ কিন্তু চলছিল পুরোদমে। এবারে কিন্তু আমরা দেখছি যে থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষের দিকে, তো সে কারণেই হয়তো বা সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু এটাই ছিল, সে কারণে হয়তো এখানে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে। ডাক টেলিযোগাযোগ বিভাগের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে 1,233 কোটি টাকা ছিল চলতি অর্থ বছরে এবং আগামী অর্থ বছরে দেখছি যে 1,185 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে। এবং এই ডাক টেলিযোগাযোগ বিভাগে কিন্তু আসলে 5G ছাড়া কিন্তু আসলে খুব বড় কিন্তু প্রকল্প কিন্তু এই মুহূর্তে নেই, সে কারণে বরাদ্দ কিছুটা কম। তো রাব্বি, তবে পুরো চিত্রটা দেখলে কিন্তু সরাসরি ইতিমধ্যে যারা দেখছেন তারাও হয়তো যোগও করে ফেলেছেন। আমরা যদি সমষ্টিগতভাবে দেখি যে এবার কিন্তু প্রায় 5,000 কোটি টাকা কম হয়েছে। হ্যাঁ রাব্বি, এ বিষয়ে নিয়ে আমরা আরও আপনার সাথে আলোচনায় ফিরবো। আমার হাতে দুটো স্টোরি রয়েছে, সেইগুলো আমরা একটু দেখে এসি। মূল্যস্ফীতি বাড়ানোর ঘোষণা দিয়ে নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে চাপে ফেললেও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 7,000 কোটি টাকা, যদিও ভাতার পরিমাণ নিয়ে অসন্তোষ রয়েছে সুবিধাভোগীদের মনে। যশোর একটি রিপোর্ট আমরা দেখে আসি। চাল, ডাল, তেল কিংবা নুন আনতেই যেখানে লাগে 1,000 টাকা, সেখানে পুরো রাষ্ট্র মিলে বিধবা, বৃদ্ধ, প্রতিবন্ধীদের পকেটে এবারও পুরে দিচ্ছে 550, 600 এবং 850 টাকা। কেবল ভাতা বেড়েছে একটি কর্মসূচিতে। 100 টাকা বেড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির পরিমাণ দাঁড়িয়েছে 1,080 টাকা। 2024-25 অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 1,36,026 কোটি টাকায়। নিরাপত্তাভোগীর তালিকায় নাম লেখানোর জটিলতা নিয়ে প্রশ্ন থাকার মাঝেই এবছর নতুন করে যুক্ত হচ্ছে প্রায় 9 লাখ সুবিধাভোগী। হিসেবের মারপ্যাচে আবারও উপেক্ষিত নিম্ন আয়ের মানুষ। মাসিক ভাতার টাকা যখন দিনেই ফুরোয়, তখন প্রশ্ন, রাষ্ট্রের দেয়া নিরাপত্তায় কতটা নিরাপদ হয়েছে ভাতাভোগীদের জীবন? আজ 30 বছর হয়েছে বস্তি, কিচ্ছু হয়েছে। সরকার তো আমার দেয় না কিছু, কি চামু আর কি পামু। ভাতাটা গরিব মানুষের জন্য বৃদ্ধি করা উচিত। বাজারের হদাই ভাতি বেশি, সব জিনিসের দাম। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি যখন মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত, তখন উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেশি না দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো জোরদার করা দরকার ছিল। এই বছরে যদি উন্নয়ন বাজেটের আকারটা যদি আরেকটু ছোট করতে হতো, যদি আরও যদি খানিকটা কমিয়ে দিতে পারতো সরকার, তাহলে কিন্তু সরকারের একটা ফিসক্যাল স্পেস তৈরি হতো এবং সে ফিসক্যাল স্পেস ব্যবহার করে মূল্যস্ফীতিতে যারা সবচেয়ে বেশি এফেক্টেড তাদেরকে কিন্তু সরকার খানিকটা সাহায্য করতে পারত। এ খাতের আওতায় 115টি কর্মসূচির মধ্যে এবারও সর্বোচ্চ বরাদ্দ সরকারি কর্মচারীদের পেনশনের জন্য। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। খরচ বাড়ছে মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে। প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক 20% বাড়ানো হয়েছে। এতে 100 টাকার কথা বলাই সাধারণ মানুষকে 39 টাকা কর দিতে হবে, যা দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে টপকে সর্বোচ্চ করদাতার যে রেকর্ড সেটি দখল করলো বাংলাদেশ। এবং 200 টাকার পরিবর্তে এখন থেকে সাধারণ মানুষকে সিম কিনতে হবে 300 টাকা। দেখুন আমার করা একটি রিপোর্ট। মোবাইল তুমি নিয়েছো কেড়ে মধুর ঘুমের স্বাদ, প্যাকেজ অফারের মোড়কে পেতেছ টাকা লুটবার ভাত। মায়ের কাছে বকুনি, বাবার তিরস্কার, মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার।
ছন্দের সাথে বাস্তবতার ফারাক নেই খুব একটা। পকেটে 10,000 টাকা দিয়ে নির্দিষ্ট মডেলের একটি হ্যান্ডসেট কিনতে মার্কেটে গিয়ে দেখলেন দোকানি তার দাম চাইছে 11,000 টাকা। অবাক হবেন না, কারণ ডলার রেটের কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, আর তাতেই মডেল ভেদে 500 থেকে 1,000 টাকা বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। 11,000 টাকার মোবাইলে 200 টাকা দামের সিম কার্ড ভরবেন ভাবছেন? এখানেও হতাশ হতে হবে আপনাকে, কারণ সরকার সিম ট্যাক্স নির্ধারণ করেছে 300 টাকা। মোবাইল সিম কার্ড তো কিনলেন, এবার আসি রিচার্জ প্রসঙ্গে। স্বস্তির খবর নেই এখানেও। এতদিন 100 টাকা রিচার্জে 33.25 টাকা শুল্ক দিতেন 19 কোটি সিম কার্ডধারী। তবে এবারের প্রস্তাবিত বাজেটে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের ওপর যে কর আরোপ করা হয়েছে তাতে গ্রাহককে গুনতে হবে 39 টাকা। এত উচ্চ কর দিয়েও গর্ব করতে পারেন আপনি, কারণ পাকিস্তানকে টপকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর প্রদানের রেকর্ড বাংলাদেশের দখলে। অবশ্য ঋণ করে ঘি খাওয়ার ব্যবস্থা করেছে সরকার, কারণ ল্যাপটপ আমদানিতে শুল্ক হার 31% থেকে নামিয়ে আনা হয়েছে 20%। প্রস্তাবিত বাজেট পাশ হলে টক টাইম ও ইন্টারনেট থেকে 1,500 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমরা দুটো রিপোর্ট দেখছিলাম, আমরা আবারও আলোচনায় ফিরছি শুভ খানের কাছে। শুভ খান, আপনারই রিপোর্ট দেখছিলাম, আমরা ওই আলোচনাটায় ফিরবো। তার আগে যেই জায়গাটায় আমরা যেতে চাই, যে প্রত্যেকবারই কিন্তু বাজেট মানে হচ্ছে কালো টাকা সাদা করার একটা সুযোগ দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে এবার আসলে কি ঘটছে? এবারও তো সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ রাবি, আপনি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ অর্থনীতি সমিতি সম্প্রতি যে সংবাদ সম্মেলন করে যে তথ্য দিয়েছে, তারা কিন্তু বলেছে 1,32,53,53,000 কোটি টাকা, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত কিন্তু বাংলাদেশে যে কালো টাকার উৎপত্তি, সেটাই কিন্তু চিত্র তারা তুলে ধরেছে এবং বলেছে যে 1,32,53,000 কোটি টাকা কিন্তু কালো টাকা উৎপন্ন হয়েছে। এবং তারা বলেছে যে এ পর্যন্ত এই একই সময়ে স্বাধীনতার পর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত কিন্তু 11 লাখ কোটি টাকার উপরে কিন্তু টাকা পাচার হয়েছে। এবং এখানে অর্থনীতি সমিতি বলছে যে সরকার রাজস্বর জন্য যে এত কর আরোপ করছে, বিভিন্ন খাতে সাধারণ মানুষের উপর বোঝা চাপাচ্ছে, কিন্তু সেটি না করে যদি আপনার 1% কমও যদি কালো টাকা এবং অর্থ পাচার বা যে পাচারকৃত অর্থ সেগুলো উদ্ধার করা যায়, যদি উদ্ধার করা যায়, সেখান থেকে 15,000 কোটি টাকা রাজস্ব কিন্তু সরকার পেতে পারে। সেক্ষেত্রে এবারের বাজেটে কি রাখা হলো? সেক্ষেত্রে আমরা এবারে বাজেটে আপনি দেখেন যে অবৈধ বা অপ্রদর্শিত যে আয়, সেখানে সর্বোচ্চ কর ধরেছে 15% এবং বৈধ বা প্রদর্শিত আয় সেখানে সর্বোচ্চ কর। সেক্ষেত্রে আমরা দুপুরের খবরেও আমরা বলছিলাম যে এই যে অবৈধ এবং অপ্রদর্শিত আয়, সেখানে তাদের মাত্র 15% রাখা হলো। ঠিকভাবে কর দেন বা তাদের হিসেব নিকেশ সঠিকভাবে উপস্থাপন করেন, অর্থাৎ কর দেন, তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে 30%। এই জায়গাটা অর্থনীতি বিশ্লেষকরা বা আপনারা যারা এই অর্থনীতি বাণিজ্য নিয়ে রিপোর্ট করেন, তাদের বিশ্লেষণ থাকে। আপনি যেমনটি আপনি দেখছিলেন রাব্বি, এই ধরনের কর্মকাণ্ডের ফলে কিন্তু আসলে যারা বৈধভাবে কর দেন তারা কিন্তু নিরুৎসাহিত হন, এবং যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন, আপনি বাংলাদেশের সবশেষ যে তথ্য দেখেন, আপনি সেখানে কিন্তু বাণিজ্যের আড়ালে কিন্তু টাকা পাচার হয়েছে। কেন বাণিজ্যের আড়ালে টাকা পাচার হয়েছে? কারণ সাধারণ ব্যবসায়ী যারা বৈধভাবে কর দেন তারা কিন্তু এই ধরনের বাজেটে এই ধরনের উদ্যোগ দেখে কিন্তু নিরুৎসাহিত হন, তখন কিন্তু আসলে তারা উদ্বুদ্ধ হন যে ওই পথে তারা হাঁটবে এবং তারাও কিন্তু এই টাকা পাচার, এই কারণে প্রতি বছর টাকা পাচার। সবচেয়ে বড় বাজেটের যে আলোচনার দিকটা থাকে যে জনসাধারণের দিকে যদি একটু থাকে, আপনি একটু আগে রিপোর্ট করছিলেন মূল্যস্ফীতি নিয়ে, এবং তাদের সবচেয়ে বড় জায়গাটা থাকে যে কোন দ্রব্যের দাম উঠলো আর কোন দ্রব্যের দাম কমলো। এই জায়গাটার চিত্রটা কেমন এবারের বাজেটে? হ্যাঁ রাবি, এইবার বাজেটে কিন্তু কিছুটা স্বস্তির খবর আছে সাধারণ মানুষের জন্য, কারণ অতি প্রয়োজনীয় যে নিত্যপণ্যগুলো রয়েছে, চাল, ডাল, গম, মসুর, ভোজ্য তেল, সেগুলোর কিন্তু উৎসে কর কিন্তু কমানো হয়েছে, 2 থেকে 1% করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এগুলোর দামে কিন্তু একটা প্রভাব পড়বে। সুতরাং বলাই যায় যে সাধারণ মানুষের একটা স্বস্তির একটা যে সম্ভাবনা বা স্বস্তির যে খবর, সেটা কিন্তু উৎসে কর কমানোর কারণে দামের উপর যে প্রভাবটা পড়বে, সেক্ষেত্রে দাম কমবে। আমরা যদি একটু চিত্রতে দেখি, আমরা একটু দেখেন কাজু বাদাম, তারপর হচ্ছে এলপিজি সিলিন্ডার, সিগারেট, আপনি জানেন যে তামাকজাত পণ্যের যে পণ্যগুলো সেগুলোর দাম কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। আবার দেখেন মোবাইলের সিমের কথা, যেটি আমি বললাম যে একটা মৌলিক চাহিদার মধ্যে খাদ্যদ্রব্য, বাসস্থানের পরে কিন্তু বর্তমানে কিন্তু টেলিযোগাযোগ। আমরা যদি একটু মোবাইলের ক্ষেত্রে আসি, আমি আপনার ওই রিপোর্টের পরও আমার মাথায় সেই প্রশ্নটা আসছিল যে কর না বাড়িয়েও কি এখানে কোনো সলিউশন ছিল কিনা?
রাবি, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে এখানে কিন্তু কর না বাড়িয়েও কিন্তু সরকার রাজস্ব আদায় করতে পারতো। যেমন আপনি জানেন যে আমাদের দেশে প্রতি ইউজার কিন্তু 6.5 জিবির মতো ডাটা ব্যবহার করে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট মিলিয়ে, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু আসলে 17 থেকে 19 জিবি প্রতি মাসে কিন্তু একজন গ্রাহক ব্যবহার করেন। সুতরাং আপনার যে এই যে 5% থেকে 5% সম্প্রসারণ বাড়িয়ে যে 20% করা হলো, সেখানে কিন্তু আপনার সরকার বছরে রাজস্ব পাবে 1,500 কোটি টাকা। কিন্তু আপনি যদি 6.5 জিবি যে ডাটা, সেটি যদি আপনি 19 জিবিতে নিতে পারেন প্রতি মাসে, সেখানে কিন্তু এখানকার চেয়ে কিন্তু আসলে ডাবল আপনি রাজস্ব পেতে পারেন। সুতরাং করের বোঝা গ্রাহকের ঘাড়ে বা সাধারণ মানুষের ঘাড়ে না চাপিয়েও কিন্তু আপনি রাজস্ব আদায় করতে পারেন। আপনি আরেকটি জিনিস দেখতে পারেন যে এখানে টিউবলাইট, এসি, রেফ্রিজারেটর এগুলোর অবকাঠামো সম্পর্কিত যে এগুলোর দামও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখেছি যে ইটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে করের হার কিন্তু 10 থেকে 20 করা হয়েছে, এবং আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে 7.5% ভ্যাট দিতে হবে আপনাকে। এছাড়া আপনি যদি আপনার পরিবার প্রয়োজন নিয়ে কোনো অ্যামিউজমেন্ট পার্কে যান ঘুরতে, সেখানেও কিন্তু আপনাকে 7.5%। আমরা সেক্ষেত্রে যদি একটু কমানোর ক্ষেত্রে দেখি, আমরা বেশিরভাগই বাড়ার কথা বলছিলাম, কমানোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কমানোর ক্ষেত্রে আপনি যেটা দেখতে পারেন যে ল্যাপটপের দাম কিন্তু কমছে। ল্যাপটপের ক্ষেত্রে আমরা দেখেছি যে 31% কর ভার ছিল, সেটা কিন্তু 20% নামিয়ে আনা হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে যে এখন একটা ট্রেন্ড আছে যে অনেক যুবক এখন হচ্ছে ফ্রিল্যান্সার হচ্ছেন বা ফ্রিল্যান্সিং এ যাচ্ছেন, সেক্ষেত্রে তারা অনেক বেশি ল্যাপটপ বা ইলেকট্রনিক পণ্য বিশেষ করে এই ক্ষেত্রে ব্যবহার করেন। এটি নিশ্চয়ই একটা ইতিবাচক ভূমিকা রাখবে। অবশ্যই রাব্বি, যা এখানে কিন্তু একটা ইতিবাচক প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যে ফ্রিল্যান্সার যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি খবর একটি আসতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ডায়ালাইসিসের ক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে সবচেয়ে ব্যয়বহুল একটি চিকিৎসা হচ্ছে কিন্তু ডায়ালাইসিস। সেখানে কিন্তু ডায়ালাইসিসের একটা ফিল্টার, সার্কিট এগুলো পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে জলবায়ু এবং অবস্থাগত কারণে এই যে এইসব পণ্য যেগুলো ডায়ালিসিস কিট এবং ক্যান্সারের যে চিকিৎসার যে কিটগুলো বা ওষুধগুলো, সেগুলোর দাম কমানোর কথা ভাবছে বা কমানোর প্রস্তাব করা হয়েছে। আর আমরা আবারও দেখতে পাচ্ছি ইলেকট্রিক সার্কিট, মোটরসাইকেলের ইঞ্জিনও কিন্তু কমানোর। হ্যাঁ, আপনি জানেন যে দেশীয় শিল্প মেড ইন বাংলাদেশ কিন্তু ব্র্যান্ডিং করছে সরকার, এবং সেক্ষেত্রে দেশীয় উৎপাদনকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। সে কারণেই কিন্তু আমি দেখেছেন যে মোবাইল দেশে মোটরসাইকেল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু করভার কিছুটা কমানো হয়েছে। আপনি জানেন যে আমাদের দেশে স্থানীয়ভাবে হ্যান্ডসেট কিন্তু সংযোজন হয়, মোবাইল হ্যান্ডসেট সংযোজন। সেখানে কিন্তু আমরা দেখেছি যে এবার শুনছিলাম যে সেখানে ভ্যাট আরোপ করা হতে পারে, কিন্তু সেটি হয়নি। 3 থেকে পর্যায়ক্রমে 7.5% ভ্যাটে কিন্তু আর বহাল রাখা হয়েছে, অর্থাৎ চলতি অর্থ বছরে যেটি ছিল আগামী অর্থ বছরে কিন্তু সেটি বহাল রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে সামনের অর্থ বছরে হয়তো এই যে অ্যাসেম্বলিং যে প্রযুক্তি বা যে কারখানাগুলো, সেগুলো আরো বেশি স্থাপন হবে এবং কর্মসংস্থান বাড়বে, এবং এটি সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। অবশ্যই। সেক্ষেত্রে আমরা আবার একটু যদি যাই যে দেখতে পাচ্ছি যে জীবন রক্ষাকারী যে ওষুধ, সেটির দাম কমানো হচ্ছে এবং আইসক্রিম এবং পানির ফিল্টারের দাম কিন্তু বাড়ছে। সামগ্রিকভাবে সবশেষে যেই আলোচনাটা নিয়ে আমরা শেষ করতে চাই, এই যে বাজেট বা বাজেটের দাম কমার উপর যে প্রভাব পড়ে, তারপরেও কি আসলে বাজারে সেই প্রভাবটা পড়ে? রাব্বি, আপনি যেটি বলেছেন, যে প্রশ্নটি করেছেন, আসলে এখানে কিন্তু আপনি যদি দেখেন যে বিলাসবহুল যে পণ্য যেগুলো আসলে অতি প্রয়োজনীয় না, সরকার কিন্তু সেই জায়গাগুলোতেই কর আরোপ করেছে, এবং আপনি দেখেছেন যে অতি প্রয়োজনীয় 27টি পণ্যে কিন্তু উৎসে কর কমানো হয়েছে। কারণ নিম্ন আয়ের মানুষজনের কথা চিন্তা করেই কিন্তু আসলে এই উৎসে কর কমানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বরং দেখা যায় যে বাজেটের পরে যেগুলো বাড়ার কথা সেগুলো ঠিকই বেড়ে যায়, কিন্তু কমার ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়ে না। এই ক্ষেত্রে আমরা হয়তো কালকে বা 2-1 দিনের মধ্যে অর্থমন্ত্রীর বক্তব্য শুনে হয়তো তাদের এবার কঠোর যে নীতি গ্রহণ সেটি কেমন হয় বা কি হয় সেটি হয়তো আমরা পরে আলোচনা জানাবো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর মেলার জন্য আসলে কিন্তু আপনাকে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলতে গেলে মোটা দাগে। জুলাইয়ের পর থেকেই আসলে শুভ এই আলোচনা চলবে। আপনাকে এই সংবাদে যুক্ত হওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমাদের সঙ্গে বাজেটের আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান। সাবেক আইজিপি বেনজির আহমেদের আবেদনে সাড়া দিল দুর্নীতি দমন কমিশন। 15 দিন পিছিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের শুনানির জন্য আগামী 23 জুন বেনজিরকে দুদকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ জারি করেছে দুদক। বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান সচিব খোরশেদা ইয়াসমিন।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুদকে হাজিরার জন্য নতুন তারিখ ধার্য করেছে দুর্নীতি দমন কমিশন। 23 জুন তাকে দুদকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। আজকে বেনজির আহমেদের দুদকে হাজির হওয়ার দিন ধার্য ছিল, কিন্তু বেনজির আহমেদের আইনজীবী 15 দিন সময় চেয়ে আবেদন করেন। তারই প্রেক্ষিতে দুদক সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অভিযোগের শুনানির জন্য 23 জুন ঈদের পরে তাকে হাজির হতে বলা হয়েছে। তিনি আসতে পারেন নাই, যার ফলে তার জনাব বেনজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। আগামী 23 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে ঢাকার আদালতে বেনজির আহমেদের 621 বিঘা যে জব্দকৃত সম্পত্তি তার রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। এই 621 বিঘার মধ্যে বেনজির আহমেদের স্ত্রীর নামেই 521 বিঘা, বাকি 100 বিঘা বেনজির আহমেদ ও তার 3 কন্যার নামে। শুধুমাত্র গুলশানের 4টি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের ব্যাপারে কোনো আদেশ দেওয়া হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী। ওনার গুলশানের যে 4টা ফ্ল্যাট আছে এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে, এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। 23 জুন বেনজির আহমেদ যদি দুদকে হাজির না হন তাহলে ধরে নেওয়া হবে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে বেনজির আহমেদের কোনো বক্তব্য নেই। 9 জুন বেনজির আহমেদের স্ত্রী ও কন্যার দুদকে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। দুদক সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তারা ওই দিন হাজির হতে চান কি চান না, বা সময় চেয়ে কোনো আবেদন করেছেন কিনা, সেই বিষয়টি দুদক সচিবের কাছে জানতে চাওয়া হলে তিনি এই বিষয়টি আমাদের কাছে এখনো পর্যন্ত নিশ্চিত করেননি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 24-25 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছে ছাত্রলীগ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হ্যাঁ, 2024-25 যে অর্থ বছরের যে জাতীয় বাজেট এটা উত্থাপিত হওয়ার পরে কিন্তু এখন ছাত্রলীগ মিছিল করেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসে কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কিন্তু মিছিল বের করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে। যেই মিছিলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী এবং নেতাকর্মী ছাড়াও এখানে কিন্তু দেখা গেছে যে ঢাকা কলেজ এবং ইডেন এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি থেকেও কিন্তু অংশ নিয়েছে। এবং ছাত্রলীগের যে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং যে সাধারণ সম্পাদক তারা কিন্তু আসলে এই বাজেটকে বলেছে যে মানুষের আসলে জনগণের প্রত্যাশা পূরণে এই বাজেট কাজ করবে। এবং তারা যেটা বলছেন যে আসলে এই যে তরুণ ছাত্র সমাজ সহ সাধারণ মানুষই কিন্তু এই বাজেটকে সবাই সাধুবাদ জানাচ্ছে। এবং এতে কিন্তু দেখা যায় যে এই যে সরকারের যে উন্নয়ন অগ্রগতি যেটা গত অর্থ বছরগুলিতে হয়েছে এই বাজেটে এটা কিন্তু প্রতিফলন হবে। এখানেও কিন্তু এই উন্নয়ন অগ্রযাত্রা কিন্তু অব্যাহত থাকবে বলে জানানো হচ্ছে। এবং তারা যেটা দাবি করছেন যে আসলে এই বাজেট বাস্তবায়ন করা হবে খুব সুন্দরভাবে এবং এই ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগ বিশেষ ভূমিকা পালন করবে। এবং তারা বলছেন যে জিনিসটা যে সরকার এই দেশের উন্নয়নে আসলে বর্তমান সরকারের তারা বলছেন যে এর কোনো বিকল্প নেই, এই বিষয়টা কিন্তু জানানো হচ্ছে। আমরা আসলে জানি রাখি যে এখানে মিছিল শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন এখান থেকে কিন্তু মিছিল শুরু হয়ে দেখতে পাচ্ছেন যে এখন ক্যাম্পাস এখানে রোকেয়া হলের সামনে দিয়ে শুরু করে ভিসি চত্বর এবং এই মিছিল কিন্তু রাজু ভাস্কর্যের সামনে গিয়ে কিন্তু শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে কিন্তু যে ছাত্রছাত্রীরা কিন্তু অংশ নিয়েছে। তো আমরা আসলে কথা বলেছিলাম এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছে তারাও কিন্তু সবাই অংশ নিয়েছেন এবং আমরা দেখেছি ক্যাম্পাসের বাইরে থেকে অনেক শিক্ষার্থী কিন্তু এসেছে। তাই কেন্দ্রীয় ছাত্রলীগ যেহেতু এই মিছিলের আয়োজন করেছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন রোকেয়া হল প্রদক্ষিণ করছে মিছিলটি এবং রাজু ভাস্কর্যের সামনে গিয়ে কিন্তু এখানে শেষ হবে। আমরা এখানে দেখেছি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি এই মিছিলের আগে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সেই সমাবেশে আমরা দেখেছি যে বাজেটকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছে ছাত্রলীগ। আর সে ঘটনা সবশেষে আমরা সরাসরি ছিলাম ক্যাম্পাসে, যুক্ত হচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। আর এই মিছিলের সবশেষ আপনারা কিন্তু এখন দেখতে পারবেন সময় সংবাদের ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ডালাসে অনুশীলন টাইগারদের। শরীফুল ফিট না হলে বিকল্প প্রস্তুত, দাবি প্রধান নির্বাচকের। বিশ্ব আসরের শুভ সূচনার আশা।
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবীন অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারীতে 86তম লং কোর্সের সমাপনী এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। স্বাক্ষর টিভির ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। মাথার উপর উঠছে নানা রঙের বেলুন, সেই বেলুনকে পাল্লা দিয়ে উঠছে নবীন অফিসারদের উচ্ছ্বাসে উড়িয়ে দেওয়া সামরিক ক্যাপ। তার আগে প্যারেড গ্রাউন্ডে ছিল মনোমুগ্ধকর কুচকাওয়াজ। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ প্যারেড পরিদর্শনের পাশাপাশি কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। উই উড লাইক টু স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল, সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করতে চাই। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 181 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন একজন শ্রীলঙ্কান অফিসার, যিনি নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ জয় 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী স্বর্ণপদক লাভ করেন। এছাড়া শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে শ্রীলঙ্কান অফিসার ক্যাডেট হেট্টিয়াচ্ছি প্রভাত চামারা ডি সিলভাকে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবারে রাষ্ট্রপতি কুচকাওয়াজে সৌদি আরব, মালদ্বীপ, সিয়েরা লিওন, জাম্বিয়া সহ বেশ কয়েকটি দেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্তানদের দেশ সেবার উপযোগী করে তুলতে পেরে উচ্ছ্বসিত নবীন অফিসারদের অভিভাবকরা। দেশের জন্য খুব কাজ করে নিষ্ঠার সাথে জন্য থাকে, সততা নিয়ে থাকে। পরে সেনাপ্রধান নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। দেশ মাতৃকার প্রয়োজনে টানা 3 বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এই নবীন অফিসারদের। এখন তাদের অবতীর্ণ হতে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কঠিন পরীক্ষায়। চট্টগ্রামের মিলিটারি একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। Kai Aluminium. Better is now the best. ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে শরিকদের দাবি দেওয়া পূরণে এবার বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে। দিল্লিতে গিয়ে সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি দেওয়া পেশ করেছেন এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখা যাবে বিজেপির নরেন্দ্র মোদীকে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। তবে ইন্ডিয়া জোটের শরিকদের দর কষাকষিতে চাপে রয়েছে গেরুয়া শিবির। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বুধবার দিল্লিতে শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতারা। এই বৈঠকে শরিকরা মোদী অমিত শাহর কাছে নিজেদের দাবি দেওয়া পেশ করেছে। সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি করেছে এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 শরিক, বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। এনডিটিভি বলছে ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3টি পূর্ণমন্ত্রী পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে 4টি পূর্ণমন্ত্রী পদ চেয়েছেন নীতিশ, যার মধ্যে রয়েছে রেল, গ্রাম উন্নয়ন, পানি সম্পদের মতো মন্ত্রণালয়। একই সঙ্গে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন নীতিশ। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। নীতিশের মতোই পানি সম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজদের এমপিতে দেখতে চাইছেন তিনি। শুধু তাই নয়, স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু। এছাড়া অন্ধ্রপ্রদেশের সব দেনা পরিশোধে আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছেন নাইডু। বড় এই 2 দল বাদেও ছোট দলের মধ্যে বিহারের চিরাগ পাসওয়ানের দল একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রী পদ দাবি করেছে। ওই রাজ্যে একটি আসন পেয়েছে জিতন রাম মাঝির হাম, তাদেরও দাবি একটি পূর্ণমন্ত্রী পদ। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা। দলটি একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। এছাড়াও মন্ত্রিত্ব পেতে মুখে রয়েছে উত্তরপ্রদেশের আরএলডি, আপনা দল, জেডিএস। গত 2 মেয়াদে বিজেপিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বিজেপির। কারণ দাবি মানা না হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফুল রান আপে বোলিং করে তাসকিন আহমেদ জানিয়েছেন লঙ্কানদের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি। সাকিব মাহমুদুল্লাহ সিরিয়াত ছিলেন অনুশীলনে। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ডালাসে পা রাখার 3 দিন পর অবশেষে মাঠের অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে একটা বেশি স্পষ্ট, তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য। তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এই বিশ্বকাপটা শুরু করতে। ডালাসে রৌদ্রোজ্জ্বল দিন, দলেও যেন তারই প্রভাব। যুক্তরাষ্ট্র সিরিজ কিংবা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার সব ভুলে নতুন শুরুর আশায় টাইগাররা। আগের দিন ইনডোরে অনুশীলন করা বাংলাদেশ দল গ্র্যান্ড প্রেরির নেটে প্র্যাকটিস করেছে পাক্কা 2 ঘন্টা। ফুল রান আপে বোলিং করেছেন তাসকিন, ছিল না কোনো জড়তা। সতীর্থদের বেশ কবার পরীক্ষাও নিলেন। হাতে 6 সেলাই নিয়েই মাঠে এসেছিলেন শরীফুল ইসলাম। এক কোণে অনেকটা সময় কথা বলেন বিসিবি চিকিৎসকের সঙ্গেও। মুখে হাসি লেগে থাকলেও হয়তো এখনো আক্ষেপে পড়ছেন প্রথম ম্যাচটা মিস হওয়ায়। অনুশীলনে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় সাকিব আল হাসানকে। নিজে দীর্ঘ সময় বোলিংয়ের পর ব্যাট হাতেও ঝালিয়ে নেন বেশ খানিকক্ষণ। বোলিংয়ের সময় টিপস দিয়েছেন তানভীর শেখ মেহেদীদের, করেছেন খুনসুটিও। ব্যাটিংয়ে নামার আগে সাকিব মাহমুদুল্লাহর এই ছবিটা আশা দেখায় সবাইকে। দলের সবচেয়ে অভিজ্ঞ 2 ক্রিকেটার, শেষ 2 বিশ্বকাপের অধিনায়কদের দায়িত্বটাও থাকছে বেশি। এবার লিডারশিপ রোলে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে দল। মাঠে তারা সেটার কতটা প্রতিদান দিতে পারেন সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। 15% কর দিলে বৈধ কালো টাকা 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা। বেনজিরের আবেদনে সাড়া দিল দুদক, তারিখ পরিবর্তন করে আগামী 23 জুন তলব। জব্দকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করলেন আদালত। এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।